হাত বাড়ালেই এখন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, চ্যানেল ঘোরালেই ইউরোপ, আমেরিকা, ঘরের ভেতরে ঘর, ছোট্ট টিভি বাক্সে এখন গোটা দুনিয়া। কিন্তু তারপরেও দূরত্ব বাড়ছে ক্ষুধা আর ভোগের রাজ্যে। পৃথিবীর উত্তর আর দক্ষিণে একেবারে ভিন্ন দৃশ্য, ভিন্ন প্রেক্ষাপট। পৃথিবী ছোট হয়ে আসলেও ক্ষুধার গদ্যময়তা কমছে না কিছুতেই, বরং বাড়ছে। তৃতীয় বিশ্বের একটি দেশ, বাংলাদেশের কোটি কোটি প্রান্তিক কৃষকের একজন প্রতিনিধি গনি মিয়া। খরা, বন্যা এবং আনুষঙ্গিক নানা রকম অদৃশ্য মারপ্যাচে গনি মিয়া তার শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করতে বাধ্য হয়েছে আজ। গনি মিয়া, গত বছর 500 টাকা লিছিলি, মনে আছে তো? ওই টাকা তো আর আমি এমনি এমনি ফেলে রাখতে পারিনি। ওই টাকা এখন সুদে আসলে কত হাস জানিস? 1,500 টাকা। অবশ্যই তোর ভিটি মাটির দলিল আমার কাছে, তাই বলি অন্যায় করি আমি তোকে ভিটি ছাড়া করতে পারি? ইমান বলে একটা কথা আছে না? আহারে গনি মিয়া, এই অসময়ের বানের পানিতে আমার সব ভাসি গেল। তোর কি গেল বল? তোর আছেই বা কি যে যাবে, কিন্তু আমার তো সব শেষ। তাই আমি ঠিক করেছি, সামনের সোমবারের মধ্যে তুই ওই 1,500 টাকা দি তোর জমির দলিল তুই লিজা, না হলে ওই সময় ওই দিনই ওই জমি তুই আমার নামে লিখে দিবি। আরে গনি মিয়া, তোর দুঃখ আমি বুঝি রে, তোর দুঃখ আমি বুঝি। বাপ দাদার ভেটি বলি তো কথা। ইস, আচ্ছা ঠিক আছে, আরো 500 টাকা তোকে আমি দেন, তুই লিজা, কিন্তু ওই সোমবারের মধ্যেই কিন্তু আমাকে তুই দিতেই হবে। হুজুর, আজ সেই সোমবার, ভিটে আমি দিয়া দিছি। আর কি বা আছে দেয়ার বলেন? তালুকদার সাহেবের টাকা বলি কথা, এ টাকা যেখানে থাক টাকা বাড়ে, জমি বাড়ে, শান সৈকত বাড়ে, কিন্তু কিন্তু আমাদের বাড়ে না কে? এই যে দেখেন দেখেন, আমার হাতে 500 টাকা, এই টাকা বাড়ে না কেন? এই টাকা বাড়ে না কেন? বউয়ের জন্য একটা শাড়ি কিনতে হবে, ছেলের জামা, আমার লুঙ্গি, একটা গামছা, 2 মুঠো ভাত, 1 খিলি পান, তারপর শেষ শখ। মাথার উপর খোলা আসমান, চারদিকে শুধুই আন্ধার। সালাম হুজুর, সালাম। দেখ শনি যা ভাই তো। আচ্ছা, তোকে যে আমি সেদিন টাকা কিনি দিনু, সব কি তুই খরচা করে ফেলেছিস? যে না ভাই, কিছু আছে। ওই বইয়ের লেগে একখান শাড়ি, ছেলের জামা। আরে, তো দুঃখ দেখলে আমার খুব কষ্ট হয়। তোকে একটা সলা পরামর্শ দিই, তুই শুনবি তো? নিশ্চয়ই শুনবো, বলেন। বানের পানি তো নেমে গেল, যে যার ভিটি মাটিতে উঠে গেল, তুই এখন কি করবি? তুই যাবি ডাবা কতি, খাবি ডাবা কি? তুই এক কাজ কর বাবদান, তুই ঢাকা চলে যা। সব হারায়নি মানুষের ওই একটাই জায়গা, ওখানে গেলে তুই বউ বাচ্চা লি, তুই 2টি কইরি কর্মী খেতে পারবি। ঢাকা শহর শুনেছি, সে তো বহু দূর হুজুর, আমি তো কিছুই চিনিনি। বিসমিল্লাহ বলি তুই রওনা দে, দেখবি আল্লাহ তোক ঘাটা দেখালি চলিতেছে। আর শুন, যাওয়ার সময় ভাঙি ভাঙি যাবি, এই খানিক হাইটি যাবি, এই খানিক লোকাল বাসে চলে যাবি, আর নদী পড়লে এই তুই লঞ্চে করে যাবি, এই কাজে যা তুই পয়সা বাঁচবে। তুই ঢাকাত গেলে বউ বাস্তা লি 2টি করি কর্মী খেতে পারবি। খাইতে পারবো? বেশ,
তাই যাব। আপনি আমাদের মুরব্বী, আর আমরা তো এখন ঠিকানাহীন মানুষ। আমাদের এখানে কি আর সেখানে কি? দোয়া করেন হুজুর। সালাম হুজুর, সালাম। দুপুরের খাওয়া শেষে স্ত্রী আতিমন আর একমাত্র সন্তান আয়নালের হাত ধরে বেরিয়ে পড়ে গনি মিয়া। পেছনে পড়ে থাকে তার মুমূর্ষ পৈতৃক ঠিকানা, পড়ে থাকে শৈশব, যৌবনের স্মৃতিমাখা গ্রাম। আপাদামস্তক কৃষক গনি মিয়া, যার গায়ে লেগে আছে ভেজা মাটির সোঁদা গন্ধ, ফসলের হলুদ ঘ্রাণ, তাকেও অবশেষে এইসব পেছনে ফেলে চলে আসতে হয়। শেষ বিকেলের আলোয় দেখা যায় আরো অনেকেই চলেছে একই পথে। গ্রামের পথ মিশেছে রাজপথে, সেখানে মিছিল বাড়ছে, ক্রমশ বাড়ছে। গনি মিয়াদের মিছিল আছড়ে পড়ছে শহরের কংক্রিটে। আলোকিত নগর। ও, আপনি তাহলে সে কবি? দেখুন, আমি কবি না, আমি গদ্য লেখি। ওই হলো গদ্য আর পদ্য। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দাঁড়িয়ে কেন, বসুন। জি। আমি লাবণ্য,
আমার কথা নিশ্চয়ই আমার হাজবেন্ড আপনাকে বলেছে। হ্যাঁ, আপনার কথা বলেছেন, কিন্তু আপনার নামটা বলেননি। আপনার নামটা ভীষণ সুন্দর, লাবণ্য। থ্যাংক ইউ। আপনাকে দেখে কিন্তু আমি একটু চমকেই গিয়েছিলাম। কেন চমকে গেছেন কেন? না মানে কবি টবি সম্পর্কে। এক্সকিউজ মি ম্যাডাম, অবজেকশন। দেখুন, আমি কবি নই, কিন্তু আমার মনে হয় কবিকে কবি বলা উচিত। আপনার নাম তো লাবণ্য। এখন যদি আমি বলি লাবণ্য টাবণ্য, সেটা শুনতে কি খুব ভালো লাগবে? বাবা, সরি, ভুল হয়ে গেছে। আসলে কি, আসলে হয়েছে যে কবিদেরকে মানুষ মনে না করতে করতে এই বদ অভ্যেসটা হয়ে গেছে, এই তো। বললাম তো বাবা, আমি সরি। আমি তো বললাম যে আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনার খুব অহংকার না একটু লিখতে পারেন বলে? আমার স্বামীও কিন্তু একজন লেখক, এত বড় একজন বিজনেসম্যান, তার 3টে উপন্যাস এখন বাজারে। জানি তো, 3টি আমার লেখা। আমিও কিন্তু নায়িকা ছিলাম, ওই লাইনে থাকলে এখন টপ লিস্টে থাকতাম। আর আপনি একজন ভাড়াটে লেখক, এত কিসের অহংকার আপনার? দেখুন, আমাদের ইন্ট্রোটা বোধহয় একটু হার্ড হয়ে গেল, সেজন্য আমি সরি। ইটস ওকে। না না, শুধু ওকে বললে হবে না। ঠিক আছে, এখন থেকে আমরা কবিদেরকে কবি টবি বলবো, লেখকদের বলবো লেখক টেখক, আর লাবণ্যকে শুধু বলবো লাবণ্য। হঠাৎ এই আত্মসমর্পণ? সত্যি কথা যদি বলি তাহলে রাগ করবেন না তো? আগে শুনি। দেখুন, আপনার মতো ঝকঝকে সুন্দরীর মুখে কালো মেঘের ছায়া দেখলে বুকের মধ্যে ব্যথা হয়। ও রিয়েলি, হাউ নাইস। আচ্ছা ঠিক আছে, এবার বলুন, আপনি আমাকে দেখে চমকে গিয়েছিলেন কেন? ও সে কথা, আসলে কি জানেন, কবিদের চেহারা চেহারা সম্পর্কে আমার একটা স্টেরিওটাইপ ধারণা ছিল। কবি মানেই হচ্ছে এলোমেলো চুলদারি, পাজামা পাঞ্জাবি, হ্যাংলা পাতলা, এই আর কি। বুঝতেই পারছেন তো? তা পারছি, মানে সেই চেহারাটার সঙ্গে আমার চেহারাটা মিলছে না, এই তো। এক্স্যাক্টলি। আচ্ছা, ওরকম চেহারা নিয়ে এসব ছাইপাশ না লিখে অভিনয় নামলেই তো পারতেন, হিরো হয়ে যেতেন, একেবারে হিরো। আপনি কিন্তু আমাকে আবার খোঁচা মেরে কথা বললেন, ফালতু ছাইপাশ লেখালেখি। আমি অবশ্য ঠিক করেছি, আপনার উপর আর রাগ করবো না। এবার আমার প্রশ্নের উত্তর দেই। আমার বোধহয় ফালতু ছাইপাশ বলাটা ঠিক হয়নি, তাই না? আম সরি। না, ইটস ওকে, ঠিক আছে। এবার অভিনয়ে না নামার গল্পটা বলি। বলুন। দেখুন, আমি হচ্ছে মন্ময় শিল্পের মানুষ। তন্ময় শিল্প কি আমাকে তৃপ্ত করতে পারবে? ও তন্ময়, তন্ময়, তন্ময় কোন ছেলেটা যেন, ওই যে নতুন মডেলিং এ নেমেছে যে? আমি কোথায় এসে পড়লাম আমি জানি না। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ, আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে? ঠান্ডা পানি।
ঢাকা রাজধানী শহর, আলো ঝলমলে উদ্দাম উচ্ছল চঞ্চল এ নগর, মেট্রোপলিটন সিটি, কেউ কেউ বলেন কসমোপলিটন। আর সোহাগ যাদের উতলে পড়ে তারা বড় আদর করে রাখেন তিলোত্তমা। এর মধ্যে নাক সিটকানো মানুষেরও কমতি নেই। তাদের মতে ঢাকা হলো নির্মাণাধীন শহর। উত্তরা থেকে সদরঘাট, গাবতলী থেকে যাত্রাবাড়ি, যেদিকেই যান না কেন দেখবেন চলছে নির্মাণ কাজ। আকাশ ছোঁয়া বাড়ি উঠছে, মার্কেট হচ্ছে, তবু এরই মধ্যে বয়ে চলেছে জীবন, ঢাকার নগর জীবন। এত সব খবর অবশ্য গনি মিয়া রাখেন না। সে শুধু শুনেছে ঢাকায় গেলে স্ত্রী পুত্র নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে। এ স্বপ্নটাকে বড় যত্নে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে পথ হাঁটছে গনি মিয়া, আতিমন আর আয়নাল। সামনে বিশাল নদী। নদী? হ্যাঁ, সে এক কখনো নদীর গল্প। কখনো নদী মানে? কখনো নদী মানে এই যে ধরুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস। এই 4 মাস সে শুধু নদী, দুকুল ভরা নদী। আর বাকি 8 মাস সে হচ্ছে ধুধু চরাচর। ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটাকে খুব আপন মনে হয়। মনে হয় যেন ঘরের মানুষ। নদীটা হয়তো সেরকমেরই ভাবে। মাঝে মাঝে যখন আবেগ বুকের ভেতরে উতলে ওঠে, তখন নদীটা সত্যি সত্যি ঘরের মাঝখানে চলে আসে। রাতের অন্ধকারে খুব আদর করে নদীটা ঘরের মাঝখানে চলে আসে, বুকের মাঝখানে টেনে নেয়। ও মা, তাই? খুব দারুণ তো। আপনার ভালো লেগেছে? খুব, ভীষণ ভালো লেগেছে। আপনি এটাই লিখে ফেলুন, কখনো নদীর গল্প। কিন্তু এখন তো লিখতে পারবো না, কারণ আমি এখন গনি মিয়ার গল্প লিখছি। খাওয়ার সময় কামতি নেই। দেখাতি এই খাওয়ার লাগি মানুষ কত কি করতেছে। দেশ দেশান্তরী হয়ে যাচ্ছে কত মানুষ, বাপ দাদার ভিটা ছাড়ি। ওইখানেই রয়ে গেল আমার বাজানের কবর, আমার মার কবর, তাদের বাপ দাদার কবর। কই দেখ, আমি তো কাঁদতেছি না। আমি কি আপনাদের এখানে একটু বসতে পারি? কি যে বলেন স্যার, আপনারা বড় লোক মানুষ, ভদ্রলোক মানুষ, আপনারা কি এই বালির মধ্যে বসতে পারবেন? দেখেন, খোদা তাআলা যখন রূহ তৈরি করেন, যে তখন কিন্তু বড় লোক ছোট লোক কোনো বিভেদ করেননি। তা আপনি আমি কেন অনর্থক এই বিভেদ করবো বলেন? বড়ই জ্ঞানের কথা, বড় তত্ত্ব কথা। খাওয়া দাওয়া হয়েছে?
যে আল্লাহ দিলে হয়েছে। আপনার? যে শুক্রিয়া। তা চললেন কোথায় ঢাকায়? যে আত্মীয় বাড়ি? যে না, বানে সব ভাষায় লেগে গেছে তো, তাই তালুকদার সাহেব বললো, গনি এখানে থাকি কি করবি, তুই ঢাকা চলে যা, বউ ছেলে নিয়ে দুবেলা দুমুঠো খাইতে পাবি। তাই আপনার নাম তো গনি মিয়া, তাই না? যে, কিন্তু আপনি জানলেন কি করে? এই যে একটু আগে বললেন। ও তাই তো। ছেলে কি একটাই? যে, আর উনি আমার পরিবার। আমি আপনাদের আবার বিরক্ত করছি না তো? কি যে বলেন স্যার, কত জ্ঞানের কথা শুনতেছি। হ্যাঁ, তাহলে আর একটা জ্ঞানের কথা বলি। যে দেখেন, কথাটা আমরা সবাই চলতে ফিরতে বলি, কিন্তু তার ভেদ বুঝি না। বলেন বলেন স্যার। কথাটা হচ্ছে, যতক্ষণ শ্বাস জি। ততক্ষণ আশ। কি ঠিক কিনা? ঠিক। কিন্তু কথাটার মানে কি? মানে হচ্ছে আশা ছাড়া চলবে না। এই যে বানের জলে আপনাদের সবকিছু তলায় গেছে, আপনারা নিঃসম্বল অবস্থায় সম্পূর্ণ অপরিচিত একটা শহরে যাচ্ছেন কিসের আশায়? বলেন কিসের আশায়? দুবেলা দুমুঠো ভাতের আশায়, ঠিক কিনা? যে যে হ্যাঁ। এই যে আশা, জি। এইটাই হচ্ছে মানুষের আসল জিনিস। শত পরাজয়ের মধ্যেও কিন্তু এই স্বপ্নটা দেখা ছাড়া চলবে না। গনি মিয়া, সৃষ্টিকর্তা কার হাত দিয়ে যে কি আপনাকে পাঠাবেন সে আপনিও জানেন না, আমিও জানি না। কি পাঠাবেন তাও জানেন না। কিন্তু তার আগেই যদি আপনি ভেঙে পড়েন, তাহলে কি হবে? তাহলে তিনি তো আপনার দিকে নজর দেবেন না। তাই আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে আশায় বুক বাঁধতে হবে। কি ঠিক কিনা? বড় জ্ঞানের কথা। খুব খুব ভালো লাগলে, খুব। দেখেন গনি ভাই, আমার একটা বাজে স্বভাব আছে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর তাছাড়া আপনারা তো ক্লান্ত, একটু গড়িয়ে নেন, আমি বরং একটু ওই বাউলের গান শুনে আসি। কিছু মনে করবেন না, আমার এই ব্রিফ কেসটা একটু রেখে যাব। এখানে বাক্সটা রাখলে তো চোরে টোরে নিতে পারে। এটা ঠিক, আবার হাতে রাখতেও সাহস পাচ্ছি না। কেন? এতে বেশ কিছু টাকা আছে। টাকা? হ্যাঁ, এই লাখখানেক টাকা। গনি ভাই, চিন্তা করেন না, আপনি যদি আপনার এই বেডিংটার মধ্যে একটু ঢুকিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। কিন্তু এত টাকা? আমি আপনারে ঠিকই চিনছি, আপনি অত্যন্ত সৎ মানুষ। আপনি আমার এইটুকু উপকার করেন, আর লঞ্চ ঘাটে আসলে আমি আবার এটা নিয়ে নেব। ছি ছি, আপনি কি বলতেছেন? ঠিক আছে দেন, আমি আমার পোটলার মধ্যে বাক্সটা লুকাই রাখতেছি। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। হ্যাঁ, না বিশ্রাম নেন, আসি। গনিমিয়া, গনিমিয়া, কি 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 হয়েছে? কি না হয়েছে? না না, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। ভোর হয়ে আসলো, ঘাটে তো লঞ্চ ভিড়ে গেছে। হ্যাঁ, আপনি ওঠেন, লঞ্চ ধরতে হবে না? লঞ্চের থেকে নেমে আবার বাস। বাস? হ্যাঁ, এই নেন, এর মধ্যে লঞ্চের টিকিট আছে 3টা, বাসের টিকিট আছে। লঞ্চ ঘাটে নেমে তারপরে আবার বাস ধরে ঢাকায় যাবেন, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি যান, যান 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 যান। স্যার স্যার, আপনার বাক্সটা? বাক্সটা আমি যথাসময় নিয়ে নেবো, চিন্তা করেন না। আপনারা নেন, তাড়াতাড়ি গুছিয়ে নেন, যান, দেরি হয়ে যাচ্ছে, লঞ্চ ছেড়ে দেবে। বাবু বাবু, ওঠো, 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 ওঠো।
আচ্ছা, আপনার সব লেখায় এত ক্ষুধা, এত দারিদ্র্য কেন? দেখুন ম্যাডাম, দারিদ্র্যকে আমি খুব ভালো করে জানি। একটা মানুষ দিনের পর দিন না খেলে তার শরীরের মধ্যে কি ধরনের অনুভূতি হয় সেটা আমি খুব ভালো করে জানি। তার মনের গভীরে কি বিস্ময় খেলা করে, কোন অলৌকিক জাদু বলে সে তার বেঁচে থাকার স্বপ্নকে বাঁচিয়ে রাখে, সেটা আমি জানি। ক্ষুধার জ্বালা যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, সেটা আমার চেয়ে কে ভালো বলতে পারবে বলুন? আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। আপনার পোশাক পরিচ্ছদ, চেহারাটাও যে বানিয়েছেন মাশাআল্লাহ। দেখুন ম্যাডাম, এই সবই হচ্ছে এই সুপার মার্কেটের অবদান। সুপারমার্কেট? কোন সুপারমার্কেট? এই যে পৃথিবী নামের মহা সুপার মার্কেটের কথা বলছি, যেখানে আমরা সবাই হচ্ছে সেলসম্যান। আমি কিন্তু আপনার কথা কিছু বুঝিনি। দেখুন ম্যাডাম, আপনি একটা টেলিফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, যার চিত্রনাট্য, সংলাপ, রচনা সবকিছু আমি আপনাকে করে দেব, এবং সেটা আপনি অন্য একজন লোককে দিয়ে বানাবেন। তারপর আপনার নাম যাবে সেখানে। চিত্রনাট্য, সংলাপ, রচনা এবং পরিচালনা লাবণ্য। অফকোর্স, আমি ইন্ডাস্ট্রিতে সশব্দে প্রবেশ করতে চাই। দেখুন, ব্যাখ্যার কোনো দরকার নেই। এ ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই, কোনো আক্ষেপ নেই, কারণ আপনি আমাকে পারিশ্রমিক দিচ্ছেন। তো টাকা নেবেন, কাজ করবেন, ব্যাস। গুড, এই তো কথা। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? শুনুন ম্যাডাম, আমি যদি এখানে আজ জীর্ণ শীর্ণ অবস্থায় ছেঁড়া নোংরা কাপড় পরে আপনার পাশে বসে থাকতাম, আপনি সেটা কতক্ষণ সহ্য করতেন? বলতে পারছেন না তো? 1 মিনিটও না। 1 মিনিটও আপনি সহ্য করতে পারতেন না। আপনি ওখানে দাঁড়িয়ে স্ট্রেট বলে দিতেন গেটে যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছে তাকে ওখানে স্ক্রিপ্টটা রেখে টাকাটা নিয়ে চলে যাওয়ার জন্য। আপনি কিন্তু আমার ভুল ব্যাখ্যা করছেন। হতে পারে, হতে পারে, কারণ আপনি হয়তো হতে পারে অন্যরকম। কিন্তু ম্যাডাম, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। গরিবিয়ানা লেখার সাবজেক্ট হিসাবে অসাধারণ, দারুণ, খুব ভালো, কিন্তু তাকে সহ্য করা খুব কঠিন। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। জি, আসলে কি জানেন ম্যাডাম, আমি সব কিছু দেখে দেখে ঠকে ঠকে সব জায়গা থেকে শিখেছি। বলতে পারেন এখন টাকা পেলে প্রচুর খাই, ঘুমাই, আবার টাকা না থাকলে যে কোনো জায়গা থেকে ধার করার বিদ্যাটাও শিখে নিয়েছি। সবই বলতে পারেন মার্কেট ইকোনমির অবদান। নিজেকে তো বিক্রি করবে বাপু, যখন বিক্রি করবে তখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিক্রি করো, ভালো দাম পাবে। আচ্ছা, আপনার কষ্ট হয় না? কষ্ট? কিসের কষ্ট? এই যে নিজের লেখা অন্যের নামে চলে যাচ্ছে। আপাতত এটাই হচ্ছে আমার পেশা। কিন্তু এত ভালো লেখেন, নিজের নামে লিখলেই তো পারেন। কে ছাপবে? কেন? যারা প্রকাশক তারা। আপনার কি ধারণা আমি তাদের কাছে যাইনি? আমি গিয়েছি, আমি তাদের কাছে গিয়েছি।
দিনের পর দিন আমি তাদের কাছে গিয়েছি, বছরের পর বছর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুরেছি। আশ্চর্য। আশ্চর্য। জানেন, আমি একজন মাকে খুব ভালো করে জানি। তিনি প্রায় প্রতি বছর সন্তান প্রসব করেন, মৃত সন্তান। তারপর প্রতি বছর সেই মা আশায় বুক বাঁধেন। এবার বোধ হয় হ্যাঁ, আমি সে মায়ের মতো আশায় বুক বেঁধে আছি। একদিন হয়তো আমার সন্তান, আমার লেখা, আমার নামে অতঃপর এক মহাবিস্ময়ের কাঁধে চেপে আর বুকের মধ্যে অজানা রহস্যের দুশ্চিন্তা নিয়ে গনি মিয়া, আতিমন আর ছোট্ট আয়নাল পৌঁছে গেল নির্মাণাধীন তিলোত্তমা ঢাকায়। ঘুম জড়ানো অবাক চোখে ওরা দেখতে লাগলো মহানগরীর মহাজীবন। অট্টালিকার সারি, রং বেরঙের যানবাহন, মানুষ আর তাদের ছুটে চলা গনি মিয়াদের হতবাক করে দিল। এর মধ্যেই বার কয়েক গনি মিয়ার করটির মধ্যে খেলে গেল সেই অব্যর্থ প্রশ্ন, আমরা চলেছি কোথায়? আলী, জি ওদেরকে তোমার ঘরে নিয়ে যাও। জি স্যার। হাত মুখ দিয়ে ফ্রেশ হলে ভালো করে নাস্তা খাওয়াবে। আমি রুমে আছি, নাস্তা করা শেষ হলে আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? আর শোনো, গাদাকে বলো লালুর বাবাকে যেন খবর দেয়, এখনই যেন আমার কাছে আসে। হ্যাঁ যাসা মুগো ঘর হইলে সাইডটা বুঝছেন, এর মধ্যে দুইটা ভাড়া দিছি আর দুইটার মধ্যে মোরা পেঁচায় গোছায় থাই, তা আর ভাড়া তুমি কমে কোনে। ও তাহলে তোমার কোনো ঘর নেই? তোমাদের যে এত কাজ দেই, প্রোটেকশন দেই, এর কোনো দাম নেই তোমার কাছে? ওই দাও, মুই কি হেইটা কইছি? হ্যাঁ ও ভাই, মুই কি হেইয়া কইছি? মুই কি দিমু না কইছি? এই আমি আর ভরসা কইলেন মগো বাপ মা, আমেরা যদি মগো ঘুরে গোসা হরেন হেলে জামু আনে কই কন? তুমি একটু বেশি কথা কও। ঘর ভাড়া দেবে কি দেবে না সেটা কও। সেইটাই তো কইছি, এই মোরা দুইটা ঘরে থাহি, ওই বড় পোলাটা তো বিয়া হরিয়ে থায় হই বাড়ি, সেই ঘরটা ভাড়া দিমু আনে, কিন্তু ভাড়া কিন্তু 600 টাকা দিতে হইবে। কি 600 টাকা? 400 টাকার একটা পয়সা বেশি দেবো না, পরের ধনে পোদ্দারি। সিটি কর্পোরেশন যেদিন উচ্ছেদ করবে সেদিন বুঝবে ঠেলা। আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু
বড় সাহেবের টেলিফোন করে দেবো। ওই দেহ সব আবার চাইতে গেলে মুই কি হেয়া কইছি 400 টাকা দিলে দিবেন না দিলে না দিবেন হেলিকে কি মুই আমে গো অবাধ্য এই স্যার মোরে কিন্তু অ্যাডভান্স দিতে হইবে আবার চাইতে যাইয়েন না মুই তো আমে গো খাস লোক। এই নাও 400 টাকা 1 মাসের অ্যাডভান্স, ওদেরকে নিয়ে যাও। এখন থেকে গনি মিয়ার স্ত্রী তোমার বোন সেইভাবে দেখে শুনে রাখবা, যে আর ওর একটা বাসা বাড়িতে একটা কাজ দেওয়ার চেষ্টা করবা। কি বাসা বাড়িতে কাজ করতে পারবেন তো? নিশ্চয় পারবে। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলবো না হুজুর। এখন তো একটা আশ্রয় মিললো, এইটাই যথেষ্ট। এই প্রতি মাসে মাসে 400 করে টাকা ভাড়া দিতে হবে, তারপরে খাওয়া পড়া, তার জন্য কাজ করতে হবে না? কাজের জন্য আপনি কোনো চিন্তা করেন না স্যার, জমি যাতে সব কাম আমি জানি। ঢাকা শহরে জমির কাজ, জমির কাজ এখানে কোথায় গনি মিয়া? জমি নেই তো কাজ কোথায়? তাহলে তাহলে আমি কি করবো নি? সেইটাই তো বলছি, কাজ করতে হবে, আবার মাঝে মধ্যে একটু অকাজও করতে হবে। তখন হয়তো আমাকে একটু খারাপ লাগতে পারে। ঠিক আছে, এখন আপনি যান, লালুর বাপের সঙ্গে যান, পরে কথা হবে। জি জি স্যার। লাম আইন যাও। আমার গল্প খুবই সাধারণ, নেই কোনো দারিদ্র্যের কষাঘাত, নেই কোনো পারিবারিক ড্রামা, কিছুই তো নেই। প্রেম কাহিনী তাও নেই। আপনার কি ভালো লাগবে? সে দায়িত্ব আমার, আপনি বলুন। দেখুন, জীবন হচ্ছে বর্ণময়, বহুমাত্রিক। আপনি বলুন। আমার বয়স তখন 1.5 কি 2। বাবা মা স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়েছিল পিকনিক করতে। ও, তার মানে আপনার বাবা মা দুজনই হচ্ছেন টিচার? হ্যাঁ, স্কুলের টিচার ছিলেন। সেটাই তাদের শেষ যাওয়া, আর তারা ফেরেনি। একটা রোড অ্যাক্সিডেন্টে। আর আপনি? আমাকে আমার নানুর কাছে রেখে গিয়েছিল। সেই থেকে আমি আমার নানির কাছে নানি মারা গেলেন বছর 10 হলো। আমি রয়ে গেলাম মামার ঘাড়ে, মামির গলার কাটা হয়ে। তারপর সেই পুরনো গল্প। ইন্টারমিডিয়েটের পরে পড়াশোনাটা আর এগোলো না। দেখতে শুনতে ভালো বলে মামি উঠে পড়ে লেগে গেলেন নায়িকা বানানোর জন্য। আয় রোজগার ভালো হবে। 2-1টা নাটক করলাম, 2-1টা অ্যাডও করলাম। একদিন খান সাহেবের চোখে পড়ে গেলাম। তারপর? তারপর তারপর আর কি, গল্প শেষ। খান সাহেব একদিন আমাদের বাড়ি গিয়ে হাজির হলেন।
মামা মামি তো হাতে চাঁদ পেলেন। একদিন মামা মামির সঙ্গে এ বাড়িতে দাওয়াত খেতে এলাম। আচ্ছা, তখন কি সিলভি ম্যাডাম এ বাড়িতে থাকতেন? সিলভি চেনেন নাকি? না, মানে আমার সঙ্গে সামান্য পরিচয় ছিল। কি ব্যাপার, বেশ ভালো একটা সম্পর্ক ছিল মনে হচ্ছে। মেয়েদেরই হচ্ছে এক দোষ, অন্য মেয়েদের কথা উঠলি। না না, সিলভি তো প্রেমিকা রাশির মেয়ে, তাই ভাবলাম। যাকে আপনি বাদ দিন এসব কথা। তারপর কি হলো সেটা বলুন। তারপর তারপর আর কি, মামা মামি পেল 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, মামাতো ভাইয়ের চাকরি, আর আমি পেলাম এই সোনার খাঁচা, খান সাহেবের দ্বিতীয় স্ত্রী। তার মানে সিলভির মা হচ্ছে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আইরিন আহমেদ। বছর দুয়েক ঘর সংসার করে ডিভোর্স নিয়ে এখন মোটা অঙ্কের খরপোশ পাচ্ছে, দিব্যি চলে যাচ্ছে, নতুন নতুন বয়ফ্রেন্ড। আপনার কি ইচ্ছা? ভালো বলেছেন তো, আমার কি ইচ্ছা এখনো ভেবে দেখিনি। কেন, এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে নাকি? না না, আমি আপনাকে কি পরামর্শ দেব, তবে এটুকু বলতে পারি যে যদি পারেন আপনি আপনার এই সোনার খাঁচাটা ভেঙে ফেলুন, এখান থেকে বেরিয়ে যান। আপনাকে আসলে এ ধরনের খাঁচায় মানায় না। আই মিন, খান সাহেবের সঙ্গে আপনাকে একদমই মানায় না। বাহ, ভালো বলেছেন তো, সাংঘাতিক একটা কথা বলেছেন, পালিয়ে যাওয়া। তা আমি পালাবার সময় আপনি সঙ্গে থাকবেন তো? আমি একটু পানি খাওয়ানো যাবে, ঠান্ডা পানি? আমার লেখক। আশ্চর্য, ঢাকা শহরে পা রাখতে না রাখতেই আশ্রয় মিলে গেল গনি মিয়াদের। মাসে 400 টাকার বিনিময়ে পুরো একখানা বারান্দা সহ ঘর। স্বপ্ন দেখছে না তো? মাঝে মাঝে ভাবে গনি মিয়া। অবশ্য সে এখনো জানে না ভাড়ার 400 টাকা তার কোত্থেকে আসবে, খাবারই বা সে পাবে কোথায়। কেমন যেন একটা ঘোরের মধ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। বস্তিতে ওঠার দুদিনের মাথায় আরও একটা ভালো খবর পেল গনি পরিবার। আতিমন আজ কাজ পেয়েছে, বেতন 400 টাকা। যাক, ঘর ভাড়ার চিন্তাটা তাহলে হয়ে গেল। স্যার, আলী, বাইরে আর কেউ আছে? জি না স্যার। গনিবারে পাঠিয়ে দাও। আসেন আসেন গনিবা, বসেন। এনেন স্যার, আজকের কাজের জন্য এই মজুরি আপনার। আজ কাজটা বোধহয় আপনার খুব ভালো লাগেনি, তাই না? স্যার, রাজনীতি মাত্রে বুঝিনি, মিছিল টিছিল ভালো লাগে না। রাজনীতি করতে আপনারা কে বলছে? হ্যাঁ, আপনারা কেউ হাতে পায়ে ধরে বলছে যে আসেন ভাই রাজনীতি করেন, দেশ রক্ষা করেন? আরে দেশে অনেক বড় বড় মাথা আছে রাজনীতি করার, আপনারা আমার এসব ব্যাপারে না ভাবলেও চলবে। এটা আপনি আমাদের ধরেন 2 মুঠো দুটো ভাতের দরকার,
তাই না? জি সেটা ঠিক কথা কইছেন। সেটাই আসল কথা। এই যে আপনি আজকে 300 টাকা পেলেন, এতে আপনার 4-5 দিন চলে যাবে, যাবে না? আজকে যে দলের হয়ে মিছিল করলেন, হয়তো দেখা যাবে আগামী দিন এর বিপক্ষ দলের হয়ে মিছিল করছেন। তো অসুবিধে কি? আপনি তো চুরি ডাকাতি করছেন না, দিন মজুরি করছেন নাকি? এটা বড় জ্ঞানের কথা স্যার। আচ্ছা গনি মিয়া, এইবার বলেন তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সোয়ালটা বুঝলাম না স্যার। না, বলছি যে মিছিল তো আর সব দিন থাকবে না, কি করে খাবেন? সেটা আপনি যেটা বলবেন। রিক্সা চালাতে জানেন? জি না স্যার, চালানো তো দূরের কথা, জীবনে চড়েই নি। ও, দোকান দেওয়ার টাকা আছে? কি যে বলেন স্যার। তার মানে জমি জিরেতে কাজ করা ছাড়া অন্য কোনো কাজ জানেন না? জি জি স্যার। এখন দেখেন তো, আমি যদি আপনার মাথা থেকে আমার ছায়াটা সরায় নেই, তাহলে কি হবে? লালুর বাপ আপনাকে বস্তি থেকে বাইর করে দেবে, আর আপনার স্ত্রীর চাকরিটাও যাবে। তখন এটা আপনি কি বলতেছেন স্যার? না, সত্য কথাটা আপনারা জানায় রাখছি। ঢাকা শহরে চলা যে কি কঠিন সে আপনি কল্পনাও করতে পারবেন না। না খেয়ে রাস্তার ধারে পড়ে থাকবেন, কেউ ফিরেও থাকবে না। স্যার আপনার চরণে কি কোনো অপরাধ করেছি স্যার? আমার যে ভয় লাগতেছে। আরে ভয় নেই, ভয় নেই, আমি তো আছি। আপনার তালুকদার সাহেব আমাদের যখন জানালেন যে একজন ভালো মানুষ ঢাকায় যাচ্ছে, আমি সেইখান থেকে তো আপনার সঙ্গে আছি ছায়ার মতো, তাই না? আর এর মধ্যে আপনার পরীক্ষাও আমি নিয়ে নিয়েছি। স্যার আপনি তালুকদার সাহেবকে চেনেন? সারা বাংলাদেশে ওইরকম হাজারখানেক তালুকদার আমাদের আন্ডারে কাজ করেছেন, মনে কেন? স্যার আপনার এত ক্ষমতা? আরে ক্ষমতা কি আমার বড় সাহেবদের, আমরা তাদের তো হুকুমের গোলাম। আচ্ছা গনি মিয়া, যে একটা কাজের কথায় বলুন স্যার। আগামী পরশুদিন একটা ব্যাগ এইখান থেকে অন্য জায়গায় পৌঁছায় দিয়ে আসতে হবে, ঘন্টা 2-এর কাজ। জি স্যার। মজুরি পাবেন 1000 টাকা। পারবেন? 1000 টাকা? স্মাগলিং নাকি স্যার? ধরেন সেই রকমই। তবে আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু ওই তালুকদারের মতন আপনার টাকা পয়সা জমি সিরিত হবে। আর উত্তর যদি না হয়, তাহলে কিন্তু আপনার উপরতে আমি আমার ছায়া সরায় নেব। এখন চিন্তা করেন, পারবেন না পারবেন না? স্যার যদি ধরা পড়ে যাই? ধরা পড়বেন কেন? ধরা না পড়ার ট্রেনিং তো হবে আপনার। তারপরেও যদি ধরা পড়ে যান, বড় সাহেব আছেন না, ছাড়াই নিয়ে আসবেন। কিছু মনে করেন না স্যার, মুখ্য সূক্ষ্ম মানুষ, ভালো মন্দ কিছু তো বুঝিনি, তাই ভয় লাগে। আপনি যে উপকার আমার করেছেন, তাতে জান দিতেও আমার কোনো আপত্তি নাই স্যার। আমি স্যার রাজি। গুড। তবু সে রাতটা বড় অস্থিরতার মধ্যে কাটে গনি মিয়ার। ঘুম আসে না দু চোখে। ক্রমাগত একটি প্রশ্ন তাকে কুরে কুরে খায়, ভুল হচ্ছে না তো? নিয়তির অমোঘ টানে অবশেষে খড়কুটোর মতো ভেসে যায় গনি মিয়া। অন্ধকার জগতের সিংহদুয়ার তাকে ভেতরে টেনে নেয়। জন্ম হয় নতুন এক গনি মিয়ার। আমি সুখে আছি, খুব সুখে। দেখছেন না এই বিশাল বাড়ি, ভোগ বিলাসের সমস্ত আয়োজন। গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে দামি একটা গাড়ি, আমারই গাড়ি। অবশ্য গাড়িতে চড়তে গেলে ড্রাইভার এক্ষুনি ফোন করবে খান সাহেবকে। তিনি নানা প্রশ্নের পর দয়া হলে অনুমতি দেবেন।
যে উঠতে যাব গাড়িতে অমনি দেখব সামনের সিটে বসে আছে একজন। কে? বলবে আমি সিকিউরিটি। আমার কত দাম আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আমার কত দাম? বেচা কেনাটা ভালোই হয়েছে। আমি আমার সন্তান বিক্রি করি। আমার লেখাকে যদি আপনি মনে করেন যে আমার সন্তান, তাহলে সেটা আমি বিক্রি করি। তার বিনিময়ে আমি কয়েক হাজার টাকা পাই, যা দিয়ে আমার মাস তিনেকের মতো চলে যায়। আর আপনি মামুলি একটা স্বপ্ন বিক্রি করে এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত নিরাপত্তা। মামুলি স্বপ্ন মানে? কোনটাকে আপনি মামুলি স্বপ্ন বলছেন? খান সাহেবের সঙ্গে বিয়ের আগে আপনি যে স্বপ্নটা দেখতেন, কি ছিল সেই স্বপ্নে বলুন? কি ছিল? বড় জোর ভালো লাগার মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। কি পেতেন? ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বেঁধে আপনি কি পেতেন? কিন্তু এই যে বৈভব, এই যে ঐশ্বর্য, এই যে বৃত্ত, এগুলো আপনি কোথায় পেতেন? আমি কিন্তু নায়িকাও হতে পারতাম। পারতেন, অফকোর্স পারতেন। কিন্তু তার মধ্যেও টু বি আর নট টু বি কিন্তু সংশয় একটা রয়ে গেছে। ঠিক আছে, ধরলাম আপনি নায়িকা হয়েই গেলেন। শুনেছি নায়ক নায়িকাদের নাকি অনেক টাকা, কিন্তু তারা সবাই কি সুখী? সুখ, তাই না? আমি এখানে সুখে আছি বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। অসুখে থাকার মতো কোনো কারণ তো আমি দেখছি না। আপনি লেখক, কি লেখেন আপনি? মানুষের সুখ দুঃখ বোঝার ক্ষমতা আপনার আছে? কি বোঝেন আপনি? না দেখুন ম্যাডাম, আমি আসলে কথাটা ওভাবে মিন করে বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, চুপ করুন। আমার আমার ছোটবেলার কোনো স্মৃতি মনে নেই। আমার শুধু মনে পড়ে আমার মায়ের সেই নির্মল হাসি। আমাকে কোলে নিয়ে মায়ের সেই ছোট্ট নির্মল হাসির একটি ছবি আমার চোখের সামনে প্রতিদিন আমাকে স্বপ্ন জাগাতো। মনে হতো আমি যদি আমার মায়ের মতো হতে পারতাম। আমি হতে চেয়েছিলাম আমার মায়ের মতো। আমি কি খুব বড় স্বপ্ন দেখে ফেলেছিলাম বলুন আপনি? এমনি করে সময়ের কোলে বয়স বাড়ে, দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন। দিনে দিনে এক অজানা আশঙ্কায় ক্রমশ নুয়ে পড়তে থাকে গনি মিয়া মৃত লাউডগার মতো, আলো বাতাসহীন উদ্ভিদের মতো। সে মদের আড্ডায় আর ঢোকে না, গাঁজা অথবা নেশা তাকে আর টানে না। টানে শুধু আদিগন্ত সবুজ মাঠ, মাটির সোদা গন্ধ। প্রকৃতি হাত তুলে তাতে ডাকে, কিন্তু সেখানে আর ফিরতে সাহস হয় না, কারণ চারিদিকে তখনও কাঙ্ক্ষিত ভাতের বড় অভাব। গনিমিয়া অপেক্ষায় বেঁচে থাকে। অতএব শেষ সিদ্ধান্তটা তাহলে আমাকেই নিতে হচ্ছে।
কোন সিদ্ধান্ত? খান সাহেবকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত। আচ্ছা, তো সেটা কিরকম? আমি আপনার ভাষাতেই বলি। এই পৃথিবী নামক সুপারমার্কেট থেকে খান সাহেব আমার পুরো জীবনের সব স্বপ্ন স্বাদ নিলামে কিনে নিয়েছে। আমিও একদিন খান সাহেবকে নিলামে তুলব। কিভাবে? খান সাহেবের টাকা দিয়ে আমি কিনব যশ, খ্যাতি, সুনাম। ও তো আমাকে নায়িকা হতে দেবে না। না দেখ, আমি হব কাহিনীকার, আমি হব পরিচালক। মিডিয়া নিশ্চয় সুন্দরী পরিচালককে ফেলে দেবে না। তা ঠিক। ওর টাকাতেই তৈরি হবে একটার পর একটা ছবি, ভালো ভালো ছবি। আমি কিনে নেব সব দামি দামি মাথা। এই সুপারমার্কেটে তো নাম, যশ, খ্যাতি সবই পণ্য, কি বলেন? তারপর? আমি চাই আরো খ্যাতি, আরো যশ। শুধু দেশীয় খ্যাতি নয়, আমি চাই আন্তর্জাতিক খ্যাতি। খান সাহেব একদিন আমার পরিচয় পরিচিত হবে, আমার পরিচয় পরিচিত হয়ে ধন্য হয়ে যাবে। আর তখনই আমি খান সাহেবকে আঘাত করব। হ্যাঁ, খান সাহেবের সামনে ঠিক তখনই আমি প্রতিদিন একটার পর একটা প্রেমিক বদল করব। প্রতিদিন নতুন 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 মুখ, নতুন নতুন মানুষ। খান সাহেব তখন লজ্জায় কুঁকড়ে যাবে। খান সাহেব তখন লজ্জায় কুকুরের মতো আমার পায়ের নিচে পড়ে কাঁদবে। হ্যাঁ, আমার পায়ের নিচে পড়ে কাঁদবে। হ্যাঁ, হ্যাঁ, আমার পায়ের নিচে পড়ে কাঁদবে। তাতে কি আপনার খুব সুখ হবে? সুখ? নির্বোধ সুখ কে চায় লেখক সাহেব? আপনি কষ্ট পাবেন। কষ্ট? একটা মৃত মানুষের আবার কিসের কষ্ট? যাকে আপনি আমাকে হেল্প করবেন তো? হ্যাঁ, যতদিন আপনি আমার লেখা নেন, আমাকে তো লেখা বেচেই খেতে হবে। লেখা বেচে? লেখা বেচে কেন? বলুন সন্তান বেচে। আহারে, পুয়ার রাইটার। আজ তাহলে উঠি, কাল সকালে আপনার লেখা নিয়ে হাজির হয়ে যাব। চলি। যাচ্ছেন? হ্যাঁ, বিকেল তো প্রায় গড়িয়ে গেল। আপনি নিশ্চয়ই আমাকে খুব খারাপ মেয়ে ভাবছেন, তাই না? নষ্ট মেয়ে? না না, ছি ছি, তা হবে কেন? তাহলে আর একটু বসো প্লিজ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। প্লিজ বসো। তুমি কেমন লেখো? রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ পড়নি? নারীর হৃদয় সখা, সহস্র বর্ষের সাধনার ধন। দেখুন মিসেস খান। চুপ করো।
মিসেস খান, মিসেস খান, মিসেস খান, ঠং। আমার নাম নেই? লাবণ্য। লাবণ্য। দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে গিয়ে লিখতে বসতে হবে। আমি তুমি কিন্তু আমাকে বলেছিলে এ খাঁচা ভেঙে বেরিয়ে যেতে, কি বলনি? বলো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি খাঁচা ভাঙতে চাই, বিশ্বাস করো, আমি আর পারছি না, বিশ্বাস করো, আমাকে তুমি একটু আশ্রয় দাও প্লিজ, আমাকে তুমি বাঁচাও। আমরা 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 ছোট্ট একটা ঘর বাঁধবো, পৃথিবীর সমস্ত সুখ আমি তোমাকে দেব। দেখুন দেখুন সত্যি কথা বলতে কি, আপনাকে আশ্রয় দেবার মতো 1 মিনিটের সামর্থ্য আমার নেই। সামর্থ্য আমি তোমাকে দেব, আমি আমি সব কিছু নিয়ে চলে যাব, এবারে সব কিছু আমি তোমাকে দেব। ছি, 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 ছি। আপনি কি বলছেন? এ অন্যায়, এ অন্যায়। অন্যায়? হ্যাঁ, অন্যায় না তো কি? অন্যায়? একজন পতিতার মুখে ন্যায় অন্যায়ের বলি? পতিতা? হ্যাঁ, পতিতার অধম, যে নিজের লেখা অন্যের দামে বিক্রি করে পেট চালায়, তার মুখে ওসব নীতি কথা মানায় না। যান যান, কাল সকালে স্ক্রিপ্ট দিয়ে এসে টাকা নিয়ে যাবেন, যান। তুমি সত্যিই যাচ্ছ? সত্যি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। হয়তো আপনি ঠিক, আপনার যোগ্য আমি নই। সরি। আতিমনের মন আজ খুব খারাপ। 13 দিন হলো স্বামী তার ঘরে ফেরেনি, সঙ্গে যারা গিয়েছিল তারাও না। একটা দুঃসহ শঙ্কায় আতি ভেঙে পড়তে থাকে। ওদিকে অসুস্থ আয়নাল না জানি কি করছে এখন। কাজে মন বসে না আতির, ভুল হয় বারবার, আর কপালে জোটে লাঞ্ছনা। আতিফ, এই আতিফ, আতিফ, এই শোন, আমি অফিসে যাচ্ছি, যা যা বলেছি সব কাজ যেন ঠিক মতো হয়। আর শোন, সাহেব বাজার করে আনলে চা দেবে, চা খেয়ে মনে হয় ক্লাস করতে যাবে। আর আমি যা যা বললাম সব ঠিক মতো করতে পারবি তো? অসহ্য, প্রতিদিন একই কথা পই 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 করে বলবো, তারপরে দেখবো এসে যা তাই রয়েছে, কিচ্ছু করা হয়নি। তিন্নি, এই তিন্নি, তিন্নি, এই তো আমি। শোনো, দুষ্টুমি করো না, ঠিক মতো থেকো, আর আদির দিকে একটু খেয়াল রেখো।
মা আমি গেলাম। কি আজ বাহিরে না গেলে হয় না, আমার তো জ্বর। শোনো, মহারাজকে অনেক অনেক জরুরি একটা মিটিং আছে। লক্ষ্মী মেয়ে রাগ করে না। আমার তো রোজই জরুরি মিটিং থাকে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? আসার সময় একটা সুন্দর দেখে গিফট নিয়ে আসবো আমার মিষ্টি মেয়েটার জন্য, ঠিক আছে? বলো তো কাম্য? যাই না আতি, শোন, আমি আসা পর্যন্ত থাকবি, ঠিক আছে? গেলাম। আশ্চর্য, কানে কি তুলো দিয়ে রেখেছিস? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কানে যায় না না? পরে পরে ঘুমোনো হচ্ছে নবাচ্চা দিয়ে। চল বাথরুমে গরম পানি দে। বড় বিষণ্ণ একটি রাত। আধখানা চাঁদে ঝুলে রয়েছে আকাশে, বাকিটা অন্ধকার। অজানা এক ভয়ে দূরে কাঁদে কোনো ঘেয় কুকুর। কালো বিড়াল মাটি তুলে নখে। মেঁচা অথবা তক্ষকের ডাক বড় ভয়ঙ্কর শোনায়। মৌন প্রকৃতি মাদুর বিছিয়ে ছেলেকে নিয়ে বারান্দায় শুয়েছে ক্লান্ত আতিমন। আর ওদিকে নদীর চলে মরা জ্যোৎস্নায় তিনজন আবছা মানুষ বাড়ি ফেরার অপেক্ষায়। স্যার লং ভাইয়া অবস্থা বেগতিক নয়। আরে তুমি থামো তো লালুর বাপ। কেমনে থামো কোন দিতে তো খালি হু হু করতে। ও এটা পাগল করে দেবে। ঢাকা ফিরতে হবে না? এখানে কদিন হলো খেয়াল আছে? কবে লাইন ভালো হবে সেই সময় আশায় বসে থাকলে চলবে নাকি? ওঠো চল যাই। স্যার মুই পারবো না, আমরা যান। আরে বুঝে নেবে। ওঠো তো। না স্যার। আচ্ছা
গনি মিয়া, আরে তো ভেঙে পড়ো কেন? শক্ত হও। আমাদের কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। লালুর বাপ গুলি খায় মরে গেল। এত বড় একটা জোয়ান মানুষ দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর কি ঠিক হবে স্যার? ওটা একটা স্টুপিড। ও দৌড় মারলো কেন? আমাদের কাছে কি চোরাই মারছিল? তাহলে দৌড় মারলো কেন? আমরা আজ যে জেলে, সে তো ওই লালু বাপের জন্যই নাকি? আপনি এই মরা মানুষটার উপরে দোষ চাপাচ্ছেন স্যার? আমি তোমাকে লাস্ট টাইম বলছি গনি মিয়া, আবেগ ছেড়ে ফেলো। বড় সাহেব সব ব্যবস্থা করেছেন, আমরা 3 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছি। ছাড়া ফলে আপনি কি লালু আর লালুর মার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবেন? পারবো, পারবো গনি মিয়া, পারবো। অনেক ঘা খাওয়ার পর এইটুকু শিখেছি, সব কিছু পরেও যারা টিকে থাকে তারাও একদিন মরণের পথে চলে যায়। এই যে লালুর বাবা মারা গেছে, আমরাও কি চিরকাল থাকবো? তার চেয়ে এক কাজ করো, আমরা যে যার দেয়ালের মধ্যে আটকে পড়ে আছি সেই জায়গাটা সুন্দর করার চেষ্টা করো। এই প্রথম আপনার কথা আমি মানতে পারলাম না। দেয়াল দিয়ে ঘেরা জীবন কোনোদিন সুন্দর হয় না, কোনোদিন না, কোনোদিন না। এই যাও যাও, সময় শেষ। গরাদের ভেতর থেকে ওদের চলে যাওয়া দেখতে দেখতে আচমকা এক সত্যের মুখোমুখি হয় গনি মিয়া। তার মনে হয় ওই যে আতিমন, আয়নাল, ওরাও বাইরে নয়, এক অদৃশ্য দেয়ালে বন্দি। গনি মিয়ার ভাবনা আরও গভীর হয়। সে ভাবে এখানে সবারই নিজস্ব দেয়াল আছে, যার ক্ষুধা এবং ক্ষুধা নিবারণের ক্ষমতা যত বেশি, তার দেয়াল তত মজবুত, তত সুন্দর। নিজের বন্দিত্ব নিয়ে তার গর্বও বেশি। আর গনি মিয়ার দেয়াল তো নিছক দুমুঠো ভাতের স্বপ্ন দিয়ে গড়া, বড় পলকা, বড় নরবরে। তবু ভাঙা যায় না কেন? লেখাটা তো ভালোই হয়েছে, তবে এটাতে প্রথম লেখাটার কিছুটা ধাঁচ রয়েছে। লোকে আবার ভুল বুঝবে না তো? না, ভুল বুঝবার তো কথা না, কারণ দুটো গল্পের প্রজেকশন সম্পূর্ণ আলাদা। শুধু ফরম্যাটে একটু মিল থাকতে পারে, এবং সেটা থাকাটা খুব স্বাভাবিক। টেলিফিল্মের
লেংথ হবে তো? হওয়ার তো কথা। ঠিক আছে, তাহলে কাজ শুরু হোক। খান সাহেব, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার পরিচালকের সঙ্গে একটু বসতে পারি? মানে ইনফ্যাক্ট ওনার সাথে বসলে যদি ওনার কোনো উপকার হয়। ওকে, প্রয়োজন হলে খবর পাঠাবো। মিসেস লাবণ্য কি বাড়িতে আছেন? কেন? না মানে যেহেতু স্ক্রিপ্টটা দিয়ে গেলাম, সে তো। ব্যাস, তোমার কাজ তুমি করেছো। এই নাও টাকা। থ্যাংক ইউ। তুমি এখন যেতে পারো। শোনো, একটা কথা মনে রাখবে, আমার অনুমতি ছাড়া তুমি আর কখনো এ বাড়িতে পা রাখবে না, এবং লাবণ্যর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। হঠাৎ এসব কথা বলছেন কেন? আমি তো কিছুই। কাল এখানে কি কি হয়েছে আমি সব জানি। আমি ইচ্ছা করে তোমাকে এখানে পাঠিয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম তুমি এবং লাবণ্য কি করো। কি দেখলেন? তুমি পাশ করেছ। গুড। তোমার বিশ্বস্ততায় আমি মুগ্ধ হয়েছি, বাট সেকেন্ড টাইম আমি কোনো রিস্ক নিতে পারি না। অতএব অতএব এ বাড়িতে আমি আর পা রাখবো নাই, তো যাতে আপনি আপনার টাকা, ক্ষমতা আর প্রতিপত্তির জোরে যা খুশি তাই করে বেড়াতে পারেন, তাই না? এভাবে কথা বলছো কেন? একদম চুপ! কি ভেবেছেন আপনি? আপনি কি ভেবেছেন? বিএম নামে প্রহসন করে একটা অসহায় মেয়ের সামনে আপনি যা খুশি তাই করে বেড়াবেন? ভেবেছেন মেয়েটির কেউ নেই, তাই না? আপনি যা খুশি তাই করে বেড়াবেন, তাই? যেতে পারো তুমি। অবশ্যই যাব, অবশ্যই যাব, কিন্তু এ বাড়ি থেকে আমি একা যাব না। আমি বাড়ি থেকে লাবণ্যকে সাথে করে এখান থেকে আপনার সামনে থেকে চলে যাব। ওকে? কি? ইয়েস! চুপ! লাবণ্য, লাবণ্য, তুমি চলে আসো। কি দাঁড়িয়ে রইলে যে? চলি। কথাগুলো মনে রাখবে। কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। প্রয়োজন হলে অফিসে দেখা করবে। 2, লাবণ্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। 3, এ বাড়িতে গতকাল যা যা হয়েছে সব ভুলে যাবে। কোনো ফায়দা লুটবার চেষ্টা করবে না। এত কিছু চাচ্ছেন স্যার? মূল্যটা একটু কম হয়ে গেল না? গুড। তোমার কাছ থেকে এই এক্সপ্রেশনটাই আমি চেয়েছিলাম। গুড, গুড সেলসম্যানশিপ। 20,000 টাকা। এটা তোমার আনুগত্যের মূল্য। আই রিপিট, আনুগত্যের মূল্য। ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
গুড বাই